আপনারা যারা কৃষিকাজ করেন কিংবা কৃষি নানা পেশায় সম্পৃক্ত অথবা কৃষি বিষয়ে কিছু নতুন তথ্য জানতে চান, শুরু করছি তাদের জন্য কৃষি উন্নয়ন ভিত্তিক অনুষ্ঠান মাটি ও মানুষ। আমাদের আজকের অনুষ্ঠানে যথারীতি প্রচারিত হবে মাঠভিত্তিক প্রধান প্রতিবেদন, সমকালীন প্রতিবেদন, কৃষি তথ্য জেনাকুন পর্ব এবং সফল ঘটনা। গ্রামের নাম কৃষ্ণনগর। সমুদ্র উপকূলীয় বরগুনা জেলার আমতলির একটি সাধারণ গ্রাম কৃষ্ণনগর। জলোচ্ছ্বাস, খরা, বন্যা, ফসলহানি ইত্যাদি নানা প্রাকৃতিক বিপর্যয়ে কৃষ্ণনগর মানুষদের চিরচেনা। প্রায় ৩,০০০ মানুষের বাস এই কৃষ্ণনগরে। গ্রামের ৯০% মানুষ কৃষিকাজে সম্পৃক্ত। কৃষ্ণনগরের একজন সাধারণ কৃষাণী নুরজাহান বেগম। সংসারের নানা কাজে দিন কাটে তার। সম্প্রতি নুরজাহানের দৈনন্দিন কাজে যুক্ত হয়েছে নতুন একটি ধারা, তা হলো নিয়মিত কৃষি রেডিও শোনা। এখন কমিউনিটি রেডিও আমাদেরই মাঝে, বলবো সকল সুখ দুঃখ ঘটছে যা সমাজে। মার্কনির আধুনিক রেডিও আবিষ্কারের বলে, রাজনীতি বাণিজ্য বিনোদন প্রসার। একসময়ে রেডিওতে মসজিদের মার আসর শোনার মধ্য দিয়ে নুরজাহান বেগমের রেডিও শোনার প্রতি আগ্রহ জন্মে। যুগের হাওয়া বদলেছে অনেকখানি। টেলিভিশনের সুবাদে শত নুরজাহানদের ইচ্ছেগুলো আর আগের মতো নেই। সম্প্রতি কৃষ্ণনগরের নুরজাহানদের আবার টানতে পেরেছে আমতলির কৃষি রেডিও। নুরজাহানের বাড়ির ঠিক কাছেই কৃষি তথ্য সার্ভিসের উদ্যোগে গড়ে উঠেছে এই কৃষি রেডিও। আমার নাম নুরজাহান বেগম, আমি একজন গৃহিণী। আমার বাড়ি কৃষ্ণনগর। আমি সবসময় কৃষি রেডিওর খবর শুনি, শুনিয়ে অনেক লাভবান হয়েছি। আপনারাও শোনেন, রান্না বাড়া, খেত খামার অনেক কাজেই আপনাকে উপকার হবে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার অর্থায়নে কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে আমতলিতে কৃষি রেডিওর যাত্রা শুরু হয় 2011 সালের গোড়ার দিকে। শুরুতে এর বিস্তার ছিল বরগুনার আমতলি আর তালতলি জুড়ে। পরবর্তীতে পটুয়াখালীর কলাপাড়া, গলাচিপা, মির্জাগঞ্জের বিস্তীর্ণ এলাকায় কৃষি রেডিওর আওতাভুক্ত হয়। স্থানীয়ভাবে FM 98.8 মেগাহার্টসে কৃষি রেডিওর অনুষ্ঠান প্রচারিত হচ্ছে। সম্প্রতি মাটি ও মানুষের মাঠভিত্তিক প্রতিবেদন ধারণে আমরা যাই বরগুনার আমতলিতে। সেই সময় স্থানীয় কয়েকজন যুব কৃষক ভাইয়েরা কৃষি রেডিও থেকে সমুদ্র উপকূলীয় অঞ্চলে লবণ সহিষ্ণু ধানের জাত বিষয়ক কিছু তথ্য প্রচার করছিলেন। এমনিভাবে অনুষ্ঠানের সিংহভাগ জুড়ে রয়েছে সমুদ্র উপকূলীয় কৃষক ভাইদের জন্য সবুজ খবর, মেঠো সুর, মাটির পিঞ্জিরা, তথ্য বাতায়ন ইত্যাদি নানা শিরোনামে দৈনিক 9 ঘন্টার অনুষ্ঠান। ও বাজান চল যাই চল মাঠে লাঙ্গল বাইতে, ও বাজান চল যাই চল মাঠে লাঙ্গল বাই। কৃষি তথ্য সার্ভিসের কমিউনিটি রুরাল রেডিও প্রজেক্টের আওতায় কৃষি রেডিওতে প্রচারিত কৃষি তথ্য সমৃদ্ধ অনুষ্ঠান পরিকল্পনায় নিয়োজিত আছেন ডক্টর জাহাঙ্গীর আলম, যিনি জাতীয় প্রকল্প পরিচালক হিসেবে
কৃষি রেডিওর প্রশাসন, উন্নয়ন ও উপকূলীয় কৃষক ভাইদের জন্য প্রয়োজনীয় সমকালীন কৃষি তথ্য অনুষ্ঠানে সংযোজন করে থাকেন। এবছর আমরা যে ধান চাষ করেছি, যে নূতন যে ধান বিআর 28, 29 এবং বিনা 8 যে মাঠে লাগিয়েছি এবং খুবই ভালো ফলন হয়েছে এবং এই রেডিওর তথ্যগুলো শুনে আমরা ওই তথ্য অনুযায়ী আমরা যে কাজগুলো করেছি প্রযুক্তি অনুসারে আমাদের খুব ভালো ফলন হয়েছে। শুরুতে কিন্তু আমাদের শ্রোতা প্রথম ছিল 5 জন 10 জন, এখন আমরা খুব গর্বের সাথে বলতে পারি কৃষি রেডিওর বর্তমান শ্রোতার সংখ্যা প্রায় 60,000 এবং এরা প্রত্যেকেই 60,000 ভিতরে শতকরা 90% শ্রোতা তারা মোবাইল দিয়ে শুনে, যেহেতু আমাদের এটা FM 98.8 FM শুনছে। এবং আপনি খুব আশ্চর্য হয়ে যাবেন, গ্রামের বাড়িতে যখন যাবেন, মাঠে যে কৃষকরা কাজ করছে তারাও কিন্তু মোবাইল বাজিয়ে কিন্তু কাজ রেডিও শুনছে এবং তারা তাদের কাজ করছে। কোন বিবেচনায় তথ্যগুলোই করেন? মাটির প্রকার করে নাকি জাতীয়ভাবেই কোনো তথ্য সেখানে সরবরাহ করা হয়? না, আসলে কমিউনিটি রেডিওগুলোর মূল কিন্তু ইথিক্স, মূল প্রিন্সিপাল ছিল যে ওই কমিউনিটিকে অ্যাড্রেস করবে, অঞ্চলে নিয়ে। যেমন যদি আঞ্চলিক কথা যদি বলি, এটা একেবারে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে, এখানে স্যালাইনিটি লবণাক্ততা প্রকট, তারপরে ঘূর্ণিঝড় অথবা প্রাকৃতিক দুর্যোগ প্রকট। তো সুতরাং আমরা সবসময় আমাদের মাথায় থাকে যে এই যে ক্লাইমেট ওয়েদার অথবা জলবায়ু ব্যাপারে আমরা খুবই সচেতন, প্রাকৃতিক দুর্যোগের ব্যাপারে খুবই সচেতন এবং লবণাক্ততা সহনশীল যেসব ফসলগুলো করা যায় সেগুলোর ব্যাপারে আমরা এখানে অ্যাড্রেস করি। একজন সারা বাংলাদেশের তথ্য এবং আঞ্চলিক তথ্য একরকম না, তবে জাতীয় তথ্যগুলো সেগুলোকে কনভার্ট করে কিংবা ওই আঞ্চলের উপযোগী করে তৈরি করে তা আমাদেরকে সহায়তা করে। আমরা জানি যে লবণাক্ত সহিষ্ণু একটা জাত হচ্ছে ধানের বিনা 7, এই ধরনের কিছু ধান রয়েছে, এগুলো ক্ষেত্রে আপনারা বিশেষভাবে নজর দেন প্রচার করার ক্ষেত্রে? নিশ্চিতভাবে আমাদের সাথে সরাসরি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট সহ বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানগুলোর একেবারে নিবিড় সম্পর্ক আছে। যখন যেটা প্রয়োজন, যখন যেটা উদ্ভাবিত হয়, আমরা সেটা তাৎক্ষণিকভাবে বা খুব কম সময়ের ভিতরে আমরা সেখানে সম্প্রচার করার চেষ্টা করি এবং এটা সোর্সটা কোথায় পাবে, কিভাবে কি করবে, কৃষি বিশেষজ্ঞদেরকে নিয়ে আমরা সেগুলো প্রচার করা। জাহাঙ্গীর, আমার কাছে কিছু নাম্বার রয়েছে, যাকে আমি কয়েকজন গিয়েছিলাম আমতলীতে, সেখানে কিছু কথা বলেছিলাম। এখানে একজন আছেন জনাব আনোয়ারুল কবির, যিনি আমতলীতে থাকেন। আমি কথা বলি, আসলে ওনারা কত উপকৃত হচ্ছে কৃষি রেডিও থেকে একটু জানার চেষ্টা করছি আমরা। আপনি কি কবির সাহেব বলছেন আমতলী থেকে? কবি সাহেব, আমরা একটু কৃষি রেডিও সম্পর্কে জানতে চাচ্ছি। আমি শুনেছি যে আপনি একজন কৃষি রেডিওর খুব নিয়মিত শ্রোতা, তো কোন ধরনের তথ্য আপনি শুনে থাকেন রেডিও থেকে, এই কৃষি রেডিও থেকে? কৃষি রেডিও থেকে কৃষি খবর আছে, কৃষি বিষয়ক অনুষ্ঠান আছে, ক্ষেত খামার, তারপরে আবহাওয়া বার্তা আছে, শিক্ষামূলক অনুষ্ঠান আছে ছাত্রছাত্রীদেরকে নিয়ে, আর নারীদেরকে নিয়ে অনুষ্ঠান আছে, নারী উন্নয়ন, এসব। এই যে তথ্যগুলো পাচ্ছেন, সেই তথ্যগুলো আপনার কৃষি ক্ষেত্রে আপনি কতটুকু প্রয়োগ করতে পারছেন বা কতটুকু সত্য বা সঠিক বলে মনে হয় আপনার? ওখানে আমি কৃষি বিষয়ে যে তথ্যগুলো ওখান থেকে দেওয়া হয়, ওখানে যারা চাকরি করতেছেন তারা সবাই সহকারী কৃষি কর্মকর্তা এবং তারা ওখানে আছেন। আর কৃষি অফিস থেকেও যারা ফিল্ড পর্যায়ে চাকরি করেছে, কাজ করে থাকেন, তারা ওখান এসে বিভিন্ন বিষয়ে বলে থাকেন। যে বিষয়টা আমরা কথা বলতেছিলাম যে আসলে লবণ সহিষ্ণু জাতের বিষয়ে কৃষকরা বেশি উৎসাহী, তো এই যে লার্নিংটা হলো আপনার গত 1 বছর, এই লার্নিংটাকে আপনি পরবর্তী পর্যায়ে এই লার্নিংটা কীভাবে কাজে লাগাবেন তথ্য সরবরাহ করার ক্ষেত্রে? আসলে প্রথম যখন কৃষি রেডিওটা শুরু করি তখন এক ধরনের কিন্তু আগ্রহ সৃষ্টি হয়েছিল এবং এটা এখন আরও বেড়েছে। আর তৃপ্তি এখানেই যে প্রচুর এবং প্রচণ্ড সম্মিলিত শ্রমের বিনিয়োগ ওখানে আছে। তো শুরুতে কিন্তু তাৎক্ষণিক তার রেজাল্টটা বা প্রভাবটা পাচ্ছিলাম না, কিন্তু দিন যত যাচ্ছে এটার প্রভাবটা আরও বাড়ছে। উদাহরণস্বরূপ বলা যায়, যেমন এই যে আমতলী এলাকাতে কিন্তু পতিত থাকতো অনেক এলাকা, কিন্তু কৃষি রেডিও অ্যাটলিস্ট অন্ততপক্ষে কিছু অংশ মানুষ কৃষি রেডিওর তথ্য শুনে ওখানে নতুন করে তরমুজ করছে, মুগ ডাল করছে, বাউকুল করছে, যেগুলো একটু আগে যিনি আনোয়ারুল কবির যে কথাগুলো বললেন, স্যালাইন টলারেন্স, যেগুলো সেই প্রচারগুলো, প্রযুক্তিগুলো, জাতগুলোর কথা আমরা কৃষি রেডিওর মধ্যে সম্প্রচার করি এবং সেগুলো শুনে বাস্তবায়ন করছে। এটা নিশ্চয়ই যে আগামী আরও 3-5 বছরের ভিতরে যদি কৃষি রেডিওকে যথাযথভাবে সম্প্রচার করা যায় এবং যদি পারফেক্টলি যদি এগুলো ব্রডকাস্টিংয়ে যদি করতে পারে, নিশ্চিতভাবে আমতলীর আলাদা একটা উন্নয়ন, মাত্রিক উন্নয়ন হবে। শুধু তাই না, সারা বাংলাদেশের সবগুলো যে কমিউনিটি রেডিও আছে সবগুলি কিন্তু প্রভাব বাংলাদেশ বুঝতে পারবে যে উন্নয়ন কত। অনুষ্ঠানের পর্যায়ে কথা বলছি কৃষি তথ্য সার্ভিসের পরিচালক জনাব রেজানুল ইসলাম মুকুলের সঙ্গে। জনাব মুকুল, যে আমরা জানি সাম্প্রতিক সময়ে
কৃষি বান্ধব সরকারের উদ্যোগে দেশে 16টি কমিউনিটি রেডিও চলছে এবং তার একটি মাত্র কৃষি তথ্য সার্ভিস বা কৃষি মন্ত্রণালয় পরিচালনা করছে। আমরা যদি বলতে চাই যে আমরা অ্যাচিভমেন্ট আমরা 1 বছরে কি অর্জন করলাম, সেক্ষেত্রে আপনার কথা কি থাকবে? 2টি জেলায় 8টি উপজেলা, কৃষকেরা বা ওখানকার সাধারণ লোকজন এই কমিউনিটি রেডিওর মাধ্যমে উপকৃত হচ্ছে। সেই কমিউনিটি রেডিওতে মাধ্যমে তারা বিভিন্ন আবহাওয়ার যে পূর্বাভাস এবং যে সমস্ত ফসলের যে কোন সময় কোন কী করণীয় কৃষকের জন্য, সেই মেসেজগুলো কিন্তু কৃষকেরা পাচ্ছে এবং কৃষকেরা এই জিনিসটি আগ্রহ নিয়ে শোনে এই কারণে যে ওই FM রেডিওর মাধ্যমে সেটা শোনা যায় বলে তাদের মোবাইলেও এই জিনিসটা অপশানটা এখন প্রায় অনেক মোবাইলে এই অপশানটি আছে, সুযোগটি আছে বলে তারা মাঠে কাজও করে এবং এই রেডিওটাও শুনতে পারে। মুকুল, এখানে কৃষি রেডিও বলা হচ্ছে, তাহলে কি শুধু কৃষি ভিত্তিক অনুষ্ঠান হচ্ছে না অন্য বিনোদনমূলক কিছু অনুষ্ঠান এখানে হয়? আমাদের এখানে বিনোদনমূলক অনুষ্ঠানগুলোই, আমাদের কৃষি মেসেজটাই হলো আমাদের মেইল, কিন্তু তারপরেও এখানে দেখা যাচ্ছে যে আমাদের বিনোদনমূলক যে অনুষ্ঠান বা সাহিত্যের যে অনুষ্ঠান, এই বিষয়গুলো কিন্তু ওখানে থাকছে। তার মানে সিংহভাগই বিষয়গুলো কৃষিভিত্তিক থাকে। কৃষিভিত্তিক, সেখানে শুধু কৃষি মানে আমাদের এই ধান ফসলও নয়, আমাদের যেমন মাছ আছে, আমাদের যেমন গো সম্পদ আছে বা পশু পাখি আছে, এই সম্বন্ধেও ওই রেডিও থেকে বিভিন্ন রকম তথ্য দেওয়া হয়। এখন যে পর্যায়টা মহাসেন হওয়ার পরে কৃষকদের নানা রকম করণীয় বিষয়গুলো আছে, এখন এই বিষয়গুলো নিয়ে আপনারা কী ভাবছেন? আমরা যখন মহাসেন হয়ে গেল, দুর্যোগ যে পার হয়ে গেল, সেখানে তার আগেও কিন্তু আমাদের কৃষি তথ্য সার্ভিস বিভিন্ন যে তথ্যগুলো, যে করণীয়, এই সময় যে কৃষক ভাইদের করণীয় কী সে বিষয়ে আমাদের তথ্য দিয়ে আমরা সরকারি এবং বেসরকারি, আমাদের বিটিভি এবং অন্যান্য যে প্রাইভেট চ্যানেলগুলো আছে, সেই চ্যানেলগুলোতেও আমরা এটা প্রচার করেছি এবং আমাদের যে সমস্ত আমাদের যেমন কমিউনিটি রেডিও, কৃষি রেডিও যেটা, সেই রেডিও সহ অন্য যে কমিউনিটি রেডিও আছে, সেই সবগুলোতেও এই সমস্ত সম্মানের সতর্ক বার্তা প্রচারিত হয়েছে এবং আমাদের কৃষি রেডিও 24 ঘন্টা আমাদের এটা চালু ছিল ওই সময়টিতে। এবং পরবর্তীতে যে আমাদের করণীয়, যেটা আমাদের এখন কাজ করতে পুনর্বাসন, যে সমস্ত এই ব্যাপারেও আমাদের যে তথ্যগুলো, যে সমস্ত যা করণীয় কৃষকদের, সেই বিষয়ে কৃষি তথ্য সার্ভিস বিভিন্ন চ্যানেলে এবং ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়াতে আমাদের যে যোগাযোগ রক্ষা করা, সেই যোগাযোগ রক্ষা করে যাচ্ছে এবং সেই তথ্যগুলো সরবরাহ করা হচ্ছে এবং আমাদের সেই সমস্ত চ্যানেলগুলো আমাদের সর্বতোভাবে আমাদের এই কাজে সহযোগিতা করে যাচ্ছে। এ কথা ঠিক, আধুনিক নগর জীবনে রেডিওর কদর তেমন উল্লেখযোগ্যভাবে নেই। তদুপরি আমতলী, কলাপাড়া, গলাচিপা, মির্জাগঞ্জের গ্রামীণ জনগোষ্ঠীর কাছে কৃষি রেডিও এরই মধ্যে সমাদৃত হয়ে উঠেছে। উপকূলীয় কৃষি উন্নয়নে কৃষি রেডিওর কৃষি তথ্য সম্প্রচার আরও বেগবান হোক, এটি আমাদের প্রত্যাশা। বলার সুযোগ পায় না মিডিয়ায় কোনো সমস্যা, এখন বলার সুযোগ এসেছে বাংলায়, এখন বলার সুযোগ এসেছে বাংলায় কোনো সমস্যায়, বলার সুযোগ এসেছে বাংলায়, এখন বলার সুযোগ এসেছে বাংলায় কোনো সমস্যায়, বলার সুযোগ এসেছে বাংলায়। শুধু যারা গ্রাম অঞ্চলের খেতে কিংবা মাঠে, তাদের জন্য সুসংবাদ নিয়ে এসেছি পটে। এতদিন শুধু সকলের গণমাধ্যমেতে শুনেছে দেখেছেন কিন্তু পারেনি বলিতে, যে গণমাধ্যম মোদের নাগালের বাইরে ছিল, বাস্তবে তা গ্রাম বা এখন বাড়িতে পৌঁছিল। এতদিন রেডিওতেই উপর ওলাদের
দিয়ে শুনি। এখন কমিউনিটি রেডিও আমাদেরই মাঝে, বলবো সকল সুখ দুঃখ ঘটছে যা সমাজে। মার্কনির আধুনিক রেডিও আবিষ্কারের বলে, রাজনীতি বাণিজ্য বিনোদন প্রসাতার ফলে। 4 ধরন রেডিও এখন সারা বিশ্বময়, সরকারি রেডিও যেটা সরকার চালায়, বাণিজ্যিক রেডিওতে বাণিজ্য বিনোদন রয়, আন্তর্জাতিক রেডিওতে বিশ্বের খবর পায়। কমিউনিটি রেডিওটি চতুর্থ ধারায়, বলবে লোকে শুনবে লোকে জানবে সকলাই। বলবে বিনোদন ব্যবস্থা কত সুখ দুঃখ বেদনা যত, বিনোদন ব্যবস্থা কত সুখ দুঃখ বেদনা যত, কমিউনিটি রেডিও রাখায় কোনো সমস্যায় বলার সুযোগ এসেছে বাংলায়। এখন বলার সুযোগ এসেছে বাংলায়, কোনো সমস্যায় বলার সুযোগ এসেছে বাংলায়। সয়াবিন একটি অর্থকরী ফসল হলেও দেশের সব অঞ্চলে এখনও বাণিজ্যিকভাবে সয়াবিনের চাষ শুরু হয়নি। সাম্প্রতিক বছরে দেশের দক্ষিণাঞ্চল জেলাসমূহে বাণিজ্যিকভাবে সয়াবিনের চাষ হতে দেখা যায়। বৃহত্তর নোয়াখালীর লক্ষ্মীপুর জেলা এর মধ্যে অন্যতম। লক্ষ্মীপুরের সদর উপজেলায় সবচেয়ে বেশি সয়াবিনের চাষ হয়। ইদানিংকালে সয়াবিন চাষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর লক্ষ্মীপুরের বিভিন্ন উপজেলায় সয়াবিন চাষে কৃষক ভাইদের প্রশিক্ষণ, উন্নত জাতের সয়াবিনের বীজ সরবরাহ এবং রোগবালাই বিষয়ক প্রশিক্ষণ দিয়ে থাকেন। কথা বলছি লক্ষ্মীপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কিশোর কুমার মজুমদারের সঙ্গে। জনাব মজুমদার, জি, আপনার উপজেলাতে এখন একটা উল্লেখযোগ্য ফসল হচ্ছে এই সয়াবিন। জি জি। তো কি পরিমাণ উৎপাদন হয় আপনার উপজেলা থেকে? আমার উপজেলা এবছর ৬,৫০০ হেক্টর জমিতে সয়াবিন আবাদ হয়েছে। আমাদের এলাকাটা আসলে এখানে বোরো ধান হয়, যেখানে সেচের সুবিধা নেই, ওই এলাকাটায় আমাদের সয়াবিন আবাদটা বেশি হয়। তবে এই বছর কৃষক সয়াবিনটা লাভজনক হওয়ার কারণে বোরো চাষে অনাগ্রহ প্রকাশ করে সয়াবিনের দিকে তাদের আগ্রহটা বেশি হয়ে গেছে। এবার কারণটা কি মনে করেন? কারণ সয়াবিনটা আসলে বোরোর চেয়ে আপনার সেচ খরচ কম এবং আপনার বাজার মূল্য বেশি। যে না, এটা এখনো 10-12 দিন 15 দিন সময় লাগবে স্যার। মানে এটা মানে লাল হয়ে যাবে তখন হবে? জি জি, ফাতা টাতা সব পরে যাবে। আচ্ছা, পরে গেলে সয়াবিন গাছ লাল দেখা যাবে। তাতে আপনার খরচ যায় কত, আর যা বিক্রি করেন তাতে কত আসে, কেমন লাভ? ধরেন আমাদের খরচ যায় গন্ডা জমিনে 2000 টাকার মতন খরচ আসে। আর কত বিক্রি করেন? আর বিক্রি আসে ধরেন 1300 টাকা করে হইলে 3 মনের দাম 3-3900 টাকা। সয়াবিন রোগ টোক হয় না? সয়াবিনের রোগ খালি পোকায়। কি কি পোকা হয়, মানে কোন ধরনের পোকা হয়? পোকা সবুজ বর্ণ ঝড়ার পোকা। যদি বেশি হয় তাহলে কি মানে একবারে ক্ষতি হয়ে যায়? বেশি হলে ক্ষতি হয়। এটা এই যে এখন তোলা শুরু করবেন না? আর